ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সিএসএস এর ক্লাস নাম্বার 12। আজকে আমরা শিখব সিএসএস প্যাডিং প্রপার্টি সম্পর্কে। আমরা গত ক্লাসে দেখেছিলাম মার্জিন প্রপার্টি সম্পর্কে। সিএসএস মার্জিন প্রপার্টি যেগুলো রয়েছে সেগুলো শিখেছি। তো মার্জিনের পর প্যাডিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক মার্জিনের মতোই। মানে বেশিরভাগ সিএসএস এর ডিজাইনগুলো করা হয়ে থাকে, ডিজাইন এবং করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মার্জিন এবং প্যাডিং। এই জন্য এগুলো প্রপারলি বুঝতে হবে তোমাকে, তাহলে তুমি দেখাচ্ছে যে কোনো ডিজাইন করতে পারবে। মানে মূল বিষয়গুলো বুঝলে তুমি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে মার্জিন এবং প্যাডিং ব্যবহার করতে পারবে। তো চলো আজকে দেখি প্যাডিংটা কি। প্যাডিং ব্যবহারটা খুবই সহজ, তোমাদের প্রথমে শিখিয়েছিলাম। দেখাচ্ছে যে এর আগে এর ব্যবহার সম্পর্কে, সেটা হচ্ছে যে বর্ডার সম্পর্কে, যে বর্ডার কীভাবে ব্যবহার করতে হয়। সে বর্ডারের সাথে মিল ছিল কিসের? বর্ডারের সাথে মিল ছিল মার্জিনের। সেটা যেমন বর্ডার টপ, বর্ডার বটম, বটম রাইট, বর্ডার লেফট, ঠিক একইভাবে ছিল বর্ডারের ক্ষেত্রে এবং মার্জিনের ক্ষেত্রে একই রকম ছিল, যে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম এবং মার্জিন লেফট। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে প্যাডিংয়ের প্রপার্টিগুলো ব্যবহার করা হয়। ঠিক যেভাবে মার্জিনের প্রপার্টিগুলো ব্যবহার করেছো সেখানে প্যাডিংয়ের প্রপার্টিও ব্যবহার করা হয়। তো সামান্য একটু ডিফারেন্স, একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে মার্জিনটা বাইরের দিকে হয়, কন্টেন্টের, এটা কন্টেন্ট, এই কন্টেন্টের বাইরের দিকে হয়। মার্জিন সবসময় বাইরের দিকে হয়। আর প্যাডিংটা হচ্ছে কন্টেন্টের ইনসাইড, মানে ভিতরের দিকে হয়। ঠিক আছে, নিজের মধ্যে জায়গা করে দেয়। কন্টেন্ট হচ্ছে নিজের মধ্যে জায়গা করে দেয়, মানে প্যাডিংটা হচ্ছে নিজের মধ্যে জায়গা করে দেয়, আর মার্জিনটা হচ্ছে বাইরের দিকে জায়গা করে দেয়। এটা হচ্ছে পার্থক্য। আর বাকি পার্থক্যগুলো হচ্ছে একটু দেখি আমরা, স্টেপ বাই স্টেপ দেখি যে বাকি কী পার্থক্যগুলো আছে। যেমন নেগেটিভ দেখাচ্ছি, এগুলো নেয় না। নেগেটিভ মানটা হচ্ছে মার্জিন নেয়, কিন্তু প্যাডিং নেগেটিভ মান নেয় না। ঠিক আছে, মাইনাস মান যেটা, এতে -20 পিক্সেল, -70 পিক্সেল। ঠিক আছে, মাইনাস কাজ ক্ষেত্রে প্যাডিং, মার্জিনের ক্ষেত্রে কাজ করে, কিন্তু প্যাডিংয়ের ক্ষেত্রে কাজ করে না। চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখি বলো। দেখো কি বলছে, প্যাডিং ইজ ইউজ টু ক্রিয়েট স্পেস, মানে জায়গা তৈরি করতে ব্যবহার করা হয়, ফাঁকা জায়গা, অ্যারাউন্ড অ্যান এলিমেন্টস কন্টেন্ট, কন্টেন্টের চারিদিকে জায়গা দিতে, স্পেস দিতে এটা ব্যবহার করা হয়ে থাকে। ইনসাইড অফ অ্যানি ডিফাইন্ড বর্ডার্স, হ্যাঁ, বর্ডারের ভিতরে হতে পারে এটা। সিএসএস প্যাডিং, দেখো সিএসএস প্যাডিং প্রপার্টিস আর ইউজ টু জেনারেট স্পেস অ্যারাউন্ড অ্যান এলিমেন্টস কন্টেন্ট ইনসাইড অফ অ্যানি ডিফাইন্ড বর্ডার। যেটা তোমরা বললাম উপরে, এক কথা বলছি এখানে। তো আমাদের ঠিক মার্জিনের মতো কি হয়েছে এখানে, দেখো ইউ হ্যাভ ফুল কন্ট্রোল ওভার দ্য প্যাডিং, there are properties for setting the padding for each side of an element। অর্থাৎ আমরা একটা এলিমেন্টের চারিদিকে বর্ডার দিতে পারি। ধরো একটা এলিমেন্ট, এটা এর চারিদিকে দিতে পারি, উপর দিকে দিতে পারি বর্ডার, উপরে দিতে পারি, ডান দিকে দিতে পারি, নিচের দিকে দিতে পারি এবং বাম দিকে দিতে পারি। তো বলতেছে জন্য আর সেই মার্জিনের মতোই, যেমন মার্জিন টপ, রাইট, বটম, লেফট ছিল, এখানে ঠিক প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং, ঠিক আছে, বটম এবং প্যাডিং লেফট ব্যবহার করতে পারি। খেয়াল বিষয়, প্যাডিং ইন্ডিভিজুয়াল সাইডস, স্পেসিফিক জায়গায় কি প্যাডিং ব্যবহার করতে চাই আমরা, তাহলে এই চারটা আমরা কি প্যাডিংয়ের প্রপার্টি ব্যবহার করতে পারি। যেটা বললাম, টপ, রাইট, বটম এবং লেফট, ঠিক আছে। আর চারি সাইডে প্যাডিং ব্যবহার করতে পারি। আর প্যাডিং ব্যবহার করার ক্ষেত্রে যে রুলসটা এখানে রয়েছে দেখো, সেটা হচ্ছে যে আমরা এই মানে প্যারামিটারগুলো ব্যবহার করতে পারি, মানে এই লেন্থের ইয়েগুলো, ঠিক আছে। লেন্থের ক্ষেত্রে আমরা প্যাডিং কতখানি নেব, ঠিক মার্জিনের মতোই। আর পিক্সেল ব্যবহার করতে পারি, এরপর পিটি বা সেন্টিমিটার এগুলো ব্যবহার করতে পারি। মানে এগুলো ব্যবহার করলে তো অটোমেটিক্যালি প্যাডিং কাজ করবে, বাট আমরা জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে পিক্সেলই ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো আরেকটা এখানে আছে তোমার হচ্ছে যে পার্সেন্টেজ, যেহেতু কত ক্লাস দেখিয়েছিলাম মার্জিনের ক্ষেত্রে, আর এখানে পার্সেন্টেজ দিয়ে মার্জিন মানে প্যাডিংটা ব্যবহার করতে পারি। ইনহেরিট তোমার দেখিয়েছিলাম উত্তরাধিকার সূত্রে, হ্যাঁ, অর্থাৎ যদি প্যারেন্টস এলিমেন্টে থাকে কোনো, দেখাচ্ছে যে প্রপার্টিস তার মান দেওয়া থাকে, তাহলে আমি দেখাচ্ছি চাইল্ড এলিমেন্ট, যদি সেই ইনহেরিট ব্যবহার করি তাহলে অটোমেটিক্যালি প্যারেন্ট এলিমেন্টের কী পাবে, সে দেখাচ্ছে প্রপার্টিসের মানগুলো পেয়ে যাবে। আমি প্যারেন্ট চাইল্ড কিন্তু বুঝালাম, কারণ এটা হচ্ছে এই ইয়ের ভাষা, এটা হচ্ছে ওয়েব ডিজাইনের ভাষা, হ্যাঁ।
প্যারেন্ট মানে হচ্ছে যে মূল ডিপ, যেটা তোর কাছে দেখিয়েছিলাম। মূল ডিপের ভিতরে মনে করো আরেকটা ইয়ে আছে, একটা মনে করো ট্যাগ আছে বা আরেকটা ডিপ আছে। তাহলে মূল ডিপটা হচ্ছে বলা হয় প্যারেন্ট বা পিতা, পিতা বলা হয়। হ্যাঁ, মূল ডিপটা হচ্ছে প্যারেন্ট, আর তার অধীনে যে ডিপটা আছে ডিভিশন বা কোনো ট্যাগ, ঠিক আছে, সেটা হচ্ছে চাইল্ড বলা হয়ে থাকে। পিতার যে মনে করো যে বৈশিষ্ট্য সেটা ইনহেরিট ব্যবহার করলে কি হবে, চাইল্ডে পেয়ে যাবে। এই হলো বিষয়। তো এখান থেকে যেটা বললাম কিছুক্ষণ আগে, নেগেটিভ ভ্যালুস আর নট অ্যালাউড, মানে নেগেটিভ ভ্যালু তুমি ব্যবহার করতে পারবা না। কিসের ক্ষেত্রে? প্যাডিংয়ের ক্ষেত্রে। চলো আমরা ডিরেক্টলি ব্যবহার করে দেখি প্যাডিংগুলো, তারপর বুঝতে পারবো যে প্যাডিং এবং মার্জিনের মধ্যে পার্থক্যটা কোথায়। ঠিক আছে, তো আমাদের রিয়েল প্রজেক্টে চলে যাই। আমরা এখানে আসলাম, ওপেন করি দুইটা একসাথে। আচ্ছা, এখানে দেখো। আচ্ছা, আমি এগুলো কেটে দিই, মার্জিনগুলো কেটে দিই, ঠিক আছে। যত মার্জিন আছে সবগুলো কেটে দিই। আজকে যদি আমরা প্যাডিং নিয়ে কাজ করব, সবগুলো মার্জিন আমি কেটে দিচ্ছি। আচ্ছা, সবগুলো আমি কেটে দিলাম। এখন দেখো, আমরা শুরু থেকে দেখি, এটা আমি একটু রান করে দেখি। আচ্ছা, আগেরগুলো কেটে দিই আমরা। এগুলো আজকের ক্লাস 12। হ্যাঁ, ক্লাস 12 যেখানে দেখতে পারবা যে অ্যাকচুয়ালি আমরা কত নম্বর ক্লাস ওপেন করে আছি। এখানে যদি রান করি তাহলে দেখতে পাবো যে কোনো প্রপার্টিজ এখানে কাজ করছে না। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের সাথে। এখন আমরা এখানে প্যাডিং ব্যবহার করবো, ঠিক আছে। প্যাডিং ব্যবহার করে তুমি দেখিয়ে দিব প্যাডিং এর ব্যাপারটা কেমন। আচ্ছা, সর্বপ্রথম আমরা এইখানে প্যাডিং ব্যবহার করি, কোথায়? H1 এ প্যাডিং ব্যবহার করি। H1টা কোনটা আমরা দেখলাম, এই যে এইটা সিএসএস মার্জিন প্রপার্টিজ ইউজেস লেখা আছে, ঠিক আছে। সবগুলো আমরা প্যাডিং করে দিই, ভিতরে মার্জিন লিখেছি, আমরা প্যাডিং লিখে দিই। তাহলে তোমাদের এখানে একটা বিষয় দেখিয়ে দিই, যদি আমরা এখানে রিপ্লেস করতে চাই, ঠিক আছে, তো অটোমেটিক্যালি রিপ্লেস করতে পারি আমরা। ধরো এখানে অটোমেটিক্যালি লেখা থাকে মার্জিন, আমি কন্ট্রোল এইচ চাপলাম, ঠিক আছে। তো কন্ট্রোল এইচ চাপলে অটোমেটিক্যালি এরকম চলে আসবে, এরকম। এই দেখতে পাচ্ছ, রিপ্লেস উইথ, ঠিক আছে। কন্ট্রোল এইচ, হ্যাঁ, যেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ, কন্ট্রোল প্লাস এইচ ইজ ইকাল টু রিপ্লেস, ঠিক আছে। মানে কিবোর্ডে কন্ট্রোল আছে, কন্ট্রোল এইচ চাপ দিলেই চলে আসবে এখানে রিপ্লেস অপশন। হ্যাঁ, আর তুমি যদি মনে করো কন্ট্রোল এইচ না চেপে কি চাপো, কন্ট্রোল এফ চাপ দাও, কন্ট্রোল এস চাপ দিলাম, হ্যাঁ কন্ট্রোল এফ, তাহলে এরকম একটা বক্স, ফাইন বক্স আসবে। এটার কাজটা কি, তুমি কোনো কিছু খুঁজে পাচ্ছ না, অনেক কোড আছে এখানে, মনে করো তুমি কিছু খুঁজে পাচ্ছ না, তাহলে তুমি সহজে এখানে কি করতে পারবা, খুঁজে বের করতে পারবা। ধর আমি এখানে খুঁজে বের কি মার্জিন খুঁজে বের করবো। হ্যাঁ, এখানে আমি লিখলাম মার্জিন লিখে এখানে ফাইন নেক্সট করলাম। দেখো এখানে ফাইন নেক্সট করলাম, এই দেখো মার্জিনগুলো সিলেক্ট হয়ে গেছে এখানে, যে কতগুলো মার্জিন লেখা আছে এখানে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে এখানে ফাইন নেক্সট করে। খুব সহজে খুঁজে বের করতে পারবে হবে, ঠিক আছে। এটাতে কিবোর্ড কমান্ডটা কি তোমাদের আমি চ্যাট বক্সে দিয়েছি, তোমরা কপি করে রাখতে পারো। কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল চেপে এফ চাপতে হবে, এটা ইজ ইকুয়াল টু ফাইন্ড। তাহলে এখানে তোমার দুটো দিলাম, একটা হচ্ছে কন্ট্রোল এইচ মানে হচ্ছে রিপ্লেস, হ্যাঁ, আর কন্ট্রোল এফ হচ্ছে ফাইন। আমরা কন্ট্রোল এফটা দেখলাম যে কোনো সার্চ করার জন্য কন্ট্রোল এফ চাপলে এরকম একটা বক্স চলে আসবে, এরকম একটা বক্স আসবে। সেই বক্সের নামটা লিখতে হবে, জিনিসটা আছে কিনা, অটোমেটিক সেটা সিলেক্ট হয়ে দেখিয়ে দিবে আছে কিনা, ঠিক আছে। যখন আমি এখানে গিয়ে লিখলাম সিএসএস লিখলাম, লিখে ফাইন্ড করে এখানে গিয়ে, তাহলে এখন দেখো কতগুলো সিএসএস লেখা আছে। এই যে দেখো এখানে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা সিএসএস লেখা আছে, পাঁচটা সিলেক্ট হয়ে গেছে। এটা ফাইন্ডের কাজ। আর রিপ্লেসের কাজ কি তোমাদের বলি, ঠিক আছে। আর এই ফাইন্ডের বক্সটা আসার জন্য কি চাপতে হবে, কন্ট্রোল এফ চাপতে হবে, যেটা বললাম কন্ট্রোল এফ চাপলে বক্স চলে আসবে, ঠিক আছে। তোমাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, তোমরা লিখে নাও। আর কন্ট্রোল এইচ হচ্ছে রিপ্লেস। মনে করো আমাদের গত ক্লাসে আমরা মার্জিনে কাজ করেছি, অনেকগুলো মার্জিন লেখা আছে,
তা আমি দেখাচ্ছি মার্জিনগুলোকে প্যাডিংয়ে পরিণত করব, যে সিএসএস প্যাডিং প্রপার্টিজ ইউজেস, হ্যাঁ, তারপর সিএসএস প্যাডিং প্রপার্টিজ সবগুলো প্যাডিং হবে, একটা একটা কোনো পরিবর্তন করার দরকার নেই। তোমরা কন্ট্রোল এইচ চাপ দিবা, কন্ট্রোল এইচ চাপ দিলে কি হবে, যে ফাইন্ড হোয়াট, এখানে তুমি লিখে দিবা কি, ঠিক আছে, এখানে তুমি লিখে দিবা হচ্ছে যে মার্জিন লিখে দিবা, কারণ আমরা মার্জিন পরিবর্তন করব, ঠিক আছে। আর রিপ্লেস উইথ, নতুনটা কি হবে সে লিখে দিবা প্যাডিং, PADDING প্যাডিং, ঠিক আছে। প্রথমটা হবে মার্জিন, পরেরটা হবে প্যাডিং, অর্থাৎ তুমি যে পরিবর্তন করবা সেটা হবে উপরে দিতে হবে, অর্থাৎ আমরা মার্জিন পরিবর্তন করব, কিসে পরিবর্তন করব, প্যাডিংয়ে পরিবর্তন করব, তাহলে নিচে প্যাডিং লিখে দিতে হবে। এরপর দেখা যাচ্ছে রিপ্লেস অল, তো দেখতে পাচ্ছ রিপ্লেস অলে ক্লিক করলে সবগুলো মার্জিন যত এখানে আছে লেখা সবগুলো প্যাডিং হয়ে যাবে, প্যাডিং লেখা হয়ে যাবে। এখানে রিপ্লেস অলে ক্লিক করে দিলাম আমি, ঠিক আছে। এবার যে ক্লোজ করে দিলাম এটা, এখন দেখো যতগুলো মার্জিন ছিল এখানে সবগুলো প্যাডিং হয়ে গেছে, এই যে সবগুলো কি হয়েছে, প্যাডিংয়ে পরিণত হয়ে গেছে, এই যে। তাহলে আমার বারবার কাজ করতে হচ্ছে না, খুব দ্রুত আমরা কাজ করতে পারছি। আমরা ক্লায়েন্টের কাজ করার সময় অনেক সময় এরকম অনেক এলিমেন্ট পরিবর্তন করা লাগতে পারে, অনেক লেখা এলিমেন্ট, ঠিক আছে, অনেক ট্যাগ, ক্লাস, আইডি, সেক্ষেত্রে খুব সহজে তোমরা এই মানে রিপ্লেস টুলের মাধ্যমে কন্ট্রোল এইচ চেপে মানে এক ক্লিকে সব পরিবর্তন করে দিতে পারো, তাহলে স্মার্টলি দ্রুত কাজ করতে পারবা। আর ফাইন্ডের মাধ্যমে খুঁজে বের করতে হলে অনেক কোড আছে, তার মধ্যে খুঁজে বের করবা এই জিনিসটা আছে কিনা, কোনো একটা ক্লাসের নাম হতে পারে, হ্যাঁ, আইডির নাম হতে পারে, বা কোনো লেখা হতে পারে, তাহলে মুহূর্তের মধ্যে তুমি খুঁজে বের করতে পারবা, এলো বিষয়। তো ঠিক আছে, আমরা তাহলে পরিবর্তন করে দিলাম প্যাডিংয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমরা প্যাডিং ব্যবহার করব, প্রথমে H1 ব্যবহার করি প্যাডিং, এই যে H1 আছে এখানে। এখন দেখো আমি যদি এখানে এইভাবে প্যাডিংটা ব্যবহার করি, যে প্যাডিং টপ, হ্যাঁ, আমরা প্রথমে দেখে আসি, এখানে দেখো এখানে রাইট ক্লিক করি, ইনস্পেক্ট এলিমেন্ট করি, তাহলে এখানে দেখতে পাবা যে এখানে কোনো প্যাডিং নেই, ঠিক আছে। নিচ দিয়ে একটা মার্জিন দেখাচ্ছে, ডিফল্ট মার্জিন, একটা হলুদ অংশ দেখতে পাচ্ছ তোমরা, মার্জিনটা হলুদ হয়ে দেখায় এই নোটপ্যাডে, মানে ব্রাউজারে এইভাবে তুমি যদি নোটপ্যাডে দেখো তাহলে হলুদ হয়ে দেখায় এইভাবে, যে ঠিক আছে। মার্জিন সবসময় হলুদভাবে দেখায়, যে হলুদ যে অংশ সেটা হচ্ছে মার্জিন, নিচের দিকে অটোমেটিক্যালি মার্জিন নেই কিছু কিছু ট্যাগে, হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগে, হ্যাঁ, এই দেখো প্যারাগ্রাফ ট্যাগে উপরে নিচে মার্জিন নিয়েছে, উপরে কিছু মার্জিন নিয়েছে, নিচে কিছু মার্জিন নিয়েছে, মানে হলুদ অংশ, সেটা হচ্ছে যে কিছু কিছু ট্যাগ অটোমেটিক্যালি মানে ডিফল্টভাবে কিছু মার্জিন নিয়ে রাখা আগে থেকেই, ঠিক আছে, এই হলো বিষয়। তো যেমন এখানে দেখতেছো পি ট্যাগ, যে নিচে পি ট্যাগের মধ্যে আছে, এটা অটোমেটিক একটু মার্জিন নিয়েছে, এই যে এটা পি ট্যাগ, এই যে হাউ টু ইউজ সিএসএস প্যাডিং প্রপার্টিজ, অটোমেটিক্যালি এটা কিছু প্যাডিং নিয়ে রেখেছে। আবার দেখো এখানে গিয়ে যে এখানে গিয়ে দেখাচ্ছে যে H1 নিচ দিকে একটা প্যাডিং নিয়েছে, ঠিক আছে, এই হলো বিষয়, মার্জিন নিয়েছে। আচ্ছা, এখন আমরা কি করবো, এখানে প্যাডিং ব্যবহার করব। তো প্যাডিংটার সাথে কি কি আকৃতির হয়ে থাকে, প্যাডিংটা হয়ে থাকে সাথে বেগুনি আকৃতির, হ্যাঁ, এটা হয়ে থাকে বেগুনি আকৃতির সাধারণত হয়ে থাকে। চলো আমরা দেখি। তো আমরা এখানে ধরো এটা একটা প্যাডিং দিব, এই সোনার প্যাডিং দিব। আচ্ছা, এক কাজ করবো, এই সোনকে প্রথম ঘিরে নিই, তাহলে তোর প্যাডিংটা ভালো বুঝতে পারবা, হ্যাঁ। আমি এই সোনকে একটা বর্ডার দিয়ে ঘিরে নিই, দেখলাম বর্ডার 2 পিক্সেল সলিড লিখে দিলাম, ঠিক আছে, কালার টালার দিলাম না, তাহলে লিখে দিলাম। আচ্ছা, এবার আমি রিলোড করলাম, দেখো একটা বর্ডার চলে আসছে, এই যে, ঠিক আছে। তো এখন দেখো যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবা একবার স্পষ্টভাবে, দেখো দেখো মার্জিনটা কার ভিতরে আছে, মার্জিনটা কিন্তু এই যে চারদিকে যে বর্ডার দিয়েছি, যে কন্টেন্টের বর্ডার, ঠিক আছে, এই বর্ডারে কি আছে, বর্ডারের বাইরে কিন্তু আছে, দেখো এই যে একটা মার্জিন যে ডিফল্টভাবে আছে, হলুদ অংশ কিন্তু কি আছে, এই চারিদিকে বর্ডার দিলাম, এই বর্ডারের কোন দিকে আছে, বাইরের দিকে আছে, ঠিক আছে, দেখো বাইরের দিকে আছে। কিন্তু যদি প্যাডিং ব্যবহার করি তাহলে কি হয়, দেখো তাহলে বুঝতে পারবা যে প্যাডিংটা কি হয়, ভিতরে নেই, প্যাডিংটা কি হয় এই কন্টেন্টের ভিতরে নেই, অর্থাৎ এই যে বক্স দেখতে পাচ্ছ তোমরা প্যাডিং ব্যবহার করছি, এই প্যাডিংয়ের ভিতরে নেবে, ঠিক আছে। আর মার্জিনটা কি হয়, এই এটার বাইরে নিচ্ছে, দেখতে পাচ্ছ।
তো আমি আসলে ভিতর বাইরে ব্যবহার করে দেখি এখানে এখানে গিয়ে লিখলাম প্যাডিং প্যাডিং PADDING প্যাডিং, এখানে লিখলাম হচ্ছে 50 পিক্সেল, 50 px লিখে দিলাম। ঠিক আছে, সেভ করলাম। এবার আমি রিলোড করি। রিলোড করার পর দেখো কত সুন্দরভাবে প্যাডিং এর কারণে কি হয়েছে, বক্সটা অনেক বড় হয়ে গেছে চারিদিকে। ঠিক আছে, উপরে বক্স বড় হয়েছে, বামে বক্স বড় হয়েছে, নিচের দিকে এবং ডানে বক্স বড় হয়েছে। এবার আমি যদি মাউস ধরি তাহলে দেখো যে কি দেখতে পাচ্ছ, এরকম আগে ছিল, এরকম কিন্তু আগে ছিল না। সেটা কি হয়েছে, মানে এই যে কন্টেন্ট লিখেছি এর দেখো চারিদিকে বেগুনি একটা কালার চলে আসছে। এই বেগুনি কালার উপরে, নিচে, বামে এবং ডানে যে বেগুনি কালার দেখতে পাচ্ছ, এই বেগুনি পুরো কালারটা কি প্যাডিং। এবং কত পিক্সেল প্যাডিং নিয়েছে, এখানে চারিদিকে 50 পিক্সেল করে প্যাডিং নিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 50 পিক্সেল, এখান থেকে এই পর্যন্ত 50, এখান থেকে 50, এখান থেকে 50, ঠিক আছে, 50 পিক্সেল প্যাডিং নিয়ে নিয়েছে। তাহলে এইভাবে দেখাচ্ছে, আমরা দেখলাম যে এখানে দেখো মার্জিনটা নিচের দিকে দেখাচ্ছে, এখনো হলুদ, এই যে হলুদ হয়ে আছে নিচের দিকে, দেখো মার্জিনটা নিচের দিকে নেই, কিন্তু প্যাডিং সবসময় কি নেই, ভিতরের দিকে নেই। কন্টেন্ট মানে ভিতরের দিকে সবসময় কন্টেন্টের ভিতরের দিকে নেবে। হ্যালো, বুঝতে পারলাম। আমি এখানে কি করি, এখানে প্যাডিং শুধু ব্যবহার না করে প্যাডিং টপ ব্যবহার করি। ধরো প্যাডিং টপ দিলাম, কত পিক্সেল, 50 পিক্সেল। এখন কি হয় দেখো, শুধুমাত্র উপর দিকে প্যাডিং নিবে, উপর দিকে, এই দিকে নিচে এবং ডান দিকে থাকবে না। রিলোড করলাম, এখন দেখো এই দেখো উপর নিচ থেকে চলে গেছে প্যাডিংটা। ঠিক আছে, এই দেখো শুধু উপর দিকে প্যাডিংটা আছে, শুধু উপর দিকে কি আছে, বেগুনি হয়ে আছে, বেগুনি কালারটা পাচ্ছ উপর দিকে, কারণ আমরা কি দিয়েছি, প্যাডিং টপ লিখে দিয়েছি। এখানে দেখো প্যাডিং টপ শো করছে, এখানে আমরা কিন্তু প্যাডিং টপ লিখেছি, মানে প্যাডিং উপর দিকে না। কত পিক্সেল, 50 পিক্সেল প্যাডিং। তাহলে ভালো করে বুঝতে হবে, যখন আমরা কোনো কন্টেন্টের মধ্যে জায়গা বড় করতে চাইবো, কন্টেন্টের মধ্যে, তখন কি করতে হবে, তখন প্যাডিং দিতে হবে। আর যদি আমি কন্টেন্টের বাইরে জায়গা বড় করতে চাই, যদি স্পেস দিতে চাই, স্পেস কন্টেন্টের বাইরে, ঠিক আছে, তাহলে আমাকে মার্জিন ব্যবহার করতে হবে। এই হলো বিষয়। অনেকটা এরকম, মনে করো তুমি কোনো জায়গায় গেছো, ঠিক আছে, মনে করো কোনো একটা জায়গায় গেছো, তো মনে করো যে কোনো একটা জায়গায় গেছো, জায়গায় যাওয়ার পর দেখাতে 4 জন একটা বেঞ্চে বসে আছে, 4 জন ব্যক্তি বসে আছে। এরপর আরেকজন 5 নম্বর ব্যক্তি আসলো, আসার পরে কি হলো, ওই 5 নম্বর ব্যক্তি বলতেছে ভাই একটু বসতে জায়গা দিবেন। তখন সে কি করলো, এই 4 জন ব্যক্তি একটু চিপাচিপি করে বসলো, চিপাচিপি করে বসে একটু জায়গা বের করে ওই ব্যক্তিকে বসতে দিল। ঠিক আছে, তাহলে একটা বেঞ্চে 5 জন বসলো, এটা হচ্ছে প্যাডিং। অর্থাৎ নিজেদের মধ্যে নিজেরাই চিপাচিপি করে একটা জায়গা দিল, নিজের কন্টেন্টের মধ্যেই জায়গা দিল, এটা হচ্ছে প্যাডিং। অর্থাৎ ওই জায়গাটা ছেড়ে দিয়ে তার মধ্যে তাকে জায়গা দিল। আর মার্জিনটা কোনটা, মনে করো যে কেউ একটা বসে, 4 জন বসে আছে বেঞ্চে, এখন মনে করো যে একজন এসে বলছে ভাই আমাকে বসে দেবেন, তো কি করলো, এখানে সে দেখাচ্ছে যে এক্সট্রা একটা মনে করো মানে কোনো কিছু নিয়ে এসে ওখানে সেট করে দিল, ওর সাথে কোনো চেয়ার বা অন্য একটা টুল, ঠিক আছে, সেট করে বসলে ভাই বসেন, মানে অতিরিক্ত একটা জায়গা তৈরি করলো সে, নতুন জায়গা থেকে তাকে বসতে দিল, অনেকটা এরকম হচ্ছে যে মার্জিন। তো এখন দেখো আমরা মার্জিন টপ ব্যবহার করলাম, একইভাবে দেখাচ্ছে আমরা প্যাডিং টপ ব্যবহার করলাম। এখন আমরা কি একইভাবে প্যাডিং রাইট ব্যবহার করি, তাহলে কি হয় দেখো, নিচে পিতে আসি, এখানে এসে একইভাবে আমি এটা ব্যবহার করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, বর্ডার থাক যা আছে তাই থাক, আমি যদি প্যাডিং এখানে কি করব, প্যাডিং রাইট ব্যবহার করবো, RIGHT রাইট। তাহলে কি হবে দেখো, এই যে পি যেটা আছে এটা সিলেক্ট হয়ে যাবে, আমরা এখানে বর্ডার দিয়েছি, আর দেখো ডান দিকে আমরা কি দিয়েছি, আচ্ছা এটা সিলেক্ট করি আগে, একটু বড় করে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে। এখন দেখো ডান দিকে প্যাডিং পেয়েছি, কত পিক্সেল, এই যে 50 পিক্সেল পেয়েছি। যদি আরো বেশি করে দিই তাহলে কি হবে, এখানে দিলাম মনে করো 200 পিক্সেল প্যাডিং দিলাম। ঠিক আছে, এখন কি হয় দেখো, তাহলে দেখো এখানে গিয়ে এই দেখো কত 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 পর্যন্ত এনেছে প্যাডিং পেয়েছে, ঠিক আছে, 200 পিক্সেল প্যাডিং পেয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ ডান দিকে 200 পিক্সেল প্যাডিং দিয়েছে, এই পর্যন্ত দেখাচ্ছে প্যাডিং দেখাচ্ছে। হ্যাঁ, এই হলো বিষয়। এবার আমি পরেরটাতে যাই,
ধর আমি এরপর কি করবো, div1 যেটা আছে এখানে দেবো প্যাডিং, এটাই কপি করলাম, ধরো আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে দিব হচ্ছে যে বর্ডার থাক, প্যাডিং বটম দেব, প্যাডিং বটম, বিও ডাবল টি ওএম বটম। এর কত পিক্সেল, এটা বলবো 100 পিক্সেল দেব, 100 না 50 দিন, বেশি হয়ে যাবে, 50 পিক্সেল দিলাম। এবার আমি যে রিলোড করি তাহলে কি হবে, এখান থেকে দেখবা যে এই দুইটার মধ্যে কি হবে, প্যাডিং পাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে div1, এটা div2। তাহলে আমি রিলোড করলাম, দেখো অটোমেটিক্যালি কি হয়েছে, এই জায়গাটায় এটা আসেই মনে করো, এই যে এইটা এখানেই আছে, কিন্তু কি হয়েছে, এই নিজেদের মধ্যে জায়গা ছেড়ে দিয়েছে, অর্থাৎ এর মধ্যে জায়গা ছিল, জায়গাটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এখানে ইয়ে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, আমরা তো এই বর্ডার আগে দিয়েছি, এর ভিতরে জায়গা দিতে হবে। আমি তো এখানে div1 এ ক্লিক করে তাহলে দেখতে পাবো এই যে নিচের দিকে কতখানি বর্ডার নিয়েছে, মানে প্যাডিং নিয়েছে হচ্ছে যে প্যাডিং বটম নিয়েছে 50 পিক্সেল, তো দেখতে পাচ্ছ ঠিক এই রেখাটার নিচের দিকে প্যাডিং বটম কত পিক্সেল, 50 পিক্সেল। আচ্ছা, এবার আমি যদি প্যাডিং লেফট দিই এটাতে, তাহলে কি হয় দেখো, আমি এখানে আগে বর্ডার দিয়ে দিলাম, হ্যাঁ বর্ডার 2 পিক্সেল দিলাম, এখানে আমি রিলোড করি আগে, দেখতে পাচ্ছ এখানে সিম্পলি একটা বর্ডার ক্লিক দিয়েছি। ঠিক আছে, কোনো প্যাডিং ব্যবহার করি নাই, কারণ প্যাডিং লেফট ব্যবহার করব 50 পিক্সেল। এখানে গিয়ে লিখলাম প্যাডিং লেফট কত পিক্সেল, 50 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমি রিলোড করবো এখানে, এই যে দেখো তাহলে বাম থেকে ডান দিকে কিন্তু এখান থেকে 50 পিক্সেল প্যাডিং নিয়েছে। আমি যদি রাইট ক্লিক করে দেখাই তোমাকে এক্সপেক্ট এলিমেন্ট করে, দেখতে পাও এই যে দেখো, ঠিক আছে, বাম থেকে ডান দিকে সরে আসছে 50 পিক্সেল। আমি যদি এখানে মনে করে দিলাম 200 পিক্সেল, 200 পিক্সেল দিলাম, তাহলে কি হবে দেখো, আমি রিলোড করলাম, এই দেখো তাহলে কি হলো, প্যাডিং এর ফলে কি বাম থেকে ডান দিকে দেখো 200 পিক্সেল সরে আসছে, এই যে দেখো, মানে প্যাডিং এর মাধ্যমে সে জায়গা ছেড়ে দিয়ে নিজ জায়গা ছেড়ে তাকে প্যাডিং কে জায়গা করে দিয়েছে এবং এখানে মাঝখানে নিয়ে চলে আসছে। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে আমরা এই পর্টটাতে কাজ করি এবার, অর্থাৎ আমরা প্যাডিং লিফট দেখলাম, এবার প্যাডিং, আচ্ছা তাহলে হয়ে গেছে, 4টে হয়ে গেছে আমাদের। প্যাডিং টপ দেখলাম, প্যাডিং রাইট দেখলাম, প্যাডিং বটম দেখলাম এবং প্যাডিং লেফট দেখলাম। এখন দেখো বারবার যদি আমি প্যাডিং লেখা শুরু করে দিই, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট, ঠিক আছে, ধরো আমার এখানে আমি একটাতে কি করব, 4 ধরনের প্যাডিং দিব, মানে এই একটাতে 4 ধরনের প্যাডিং ব্যবহার করবো আমি, অর্থাৎ প্যাডিং টপও থাকবে, প্যাডিং লেফটও থাকবে, প্যাডিং রাইটও থাকবে এবং প্যাডিং বটমও থাকবে। তাহলে আমরা কি করতে পারি, যদি একটা একই রকম প্যাডিং ব্যবহার করি চারিদিকে, তাহলে ক্ষেত্রে সমস্যা নাই, শুধু প্যাডিং লিখে দিলে হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এখানে প্যাডিং দেখো, প্যাডিং শর্ট হ্যান্ড প্রপার্টি বলছি এটা, অর্থাৎ আমি যদি একটা প্যাডিং ব্যবহার করি এখানে, তার কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা একটা প্যাডিং ব্যবহার করি, মনে করো এখানে গিয়ে এটাতে একটা প্যাডিং ব্যবহার করবো। আচ্ছা, এটাকে আমি প্রথমে এটা দিয়ে দিই, এটা কপি করে দিয়ে দিই, চারদিকে বর্ডার দিই, তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি বর্ডার দিচ্ছি। ঠিক আছে, তোমার প্যাডিং এর জন্য বর্ডার ব্যবহার করতে হবে এমনটা না। হ্যাঁ, এই যে এখানে চারিদিকে যে তোমার বক্স তৈরি করতেছি বর্ডার দিয়ে, এটা ব্যবহার করতে হবে এমনটা না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এই বক্সটা দিয়েছি। ঠিক আছে, এই প্যাডিং মানে বক্স ছাড়াও কিন্তু মানে বর্ডার ছাড়াও কিন্তু তোমার প্যাডিং কাজ করবে। ঠিক আছে, তোমার মনে করো না যে এখানে বর্ডার দেওয়া বাধ্যতামূলক, জাস্ট তোমাদের বোঝানোর জন্য, বুঝার সুবিধার্থে আমি তুমি কি করেছি, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে ব্যবহার করেছি বর্ডার। এটা আমি বর্ডার দিলাম, তো দেখতে পাচ্ছ এই যে বর্ডার চলে আসছে এটাতে। ঠিক আছে, এটা কত নম্বর ডিপ, এটা হচ্ছে ডিপ নাম্বার 3, এখানে বর্ডার দিলাম আমি। এখন দেখো এই ডিপ নাম্বার 3 নাম্বার ডিপ যেটা আছে, এই 3 নাম্বার ডিপে আমি যে প্যাডিং ব্যবহার করি, যে আমি চারিদিকে সমান প্যাডিং দিব। হ্যাঁ, ধর আমি এখানে কি করলাম, আমি লিখলাম যে প্যাডিং কত পিক্সেল, 200 পিক্সেল লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে কিন্তু কিছু লিখি নাই যে প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং বটম, কিছুই লিখি নাই। ঠিক আছে, শুধু প্যাডিং লিখে দিয়েছি। তাহলে শুধু প্যাডিং লিখে কী হবে, অটোমেটিক্যালি এই চারদিকে প্যাডিং নিবে, অটোমেটিক্যালি প্যাডিং টপে নিবে,
প্যাডিং রাইটে নিবে, প্যাডিং বটমে নিবে এবং প্যাডিং লেফটে নিবে। এবং কত পিক্সেল করে নিবে? চারিদিকে নিবে হচ্ছে 200 পিক্সেল করে, আর 200 পিক্সেল করে নিবে চারিদিকে। যেহেতু এখানে উল্লেখ করি নাই যে তোমার প্যাডিং লেফট, প্যাডিং টপ, বটম না রাইট, ঠিক আছে। এবার দেখো তাহলে কি হয়, এখানে রিলোড করে দিলাম, এই দেখো, ঠিক আছে, দেখো কতখানি অনেক বেশি বড় হয়েছে প্যাডিং। হ্যাঁ, এই যে অনেক, এত দরকার নেই, আমি এখানে 50 পিক্সেল দিই, তোদের বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে, হয়ে যাবে আর কি, এত প্যাডিং দিলে। এই যে কমিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখো চারিদিকে নিয়েছি কত পিক্সেল করে, এই যেখানে দেখো এই যে টেক্সট আছে, এই টেক্সটের চারিদিকে দেখো নিয়েছে, উপরে নিয়েছে, বাম দিকে নিয়েছে, উপরে নিয়েছে, বাম দিকে, নিচে নিয়েছে, ডান দিকে নিয়েছে। চারিদিকে কত পিক্সেল করে নিয়েছে? 50 পিক্সেল করে নিয়েছে। বুঝতে বুঝো নাই? উপরে নিয়েছে, বামে, নিচে এবং ডান দিকে নিয়েছে, চারিদিকে কত 50 পিক্সেল করে নিয়েছে। এখন মনে করতে আমি তো একই রকম প্যাডিং এখানে দিয়েছি, ঠিক আছে। কিন্তু যদি আমি ভিন্ন ভিন্ন প্যাডিং হতো, অর্থাৎ আমার উপরে ভিন্ন হবে, নিচে ভিন্ন হবে, বাম এবং ডানে সব দিকে প্যাডিং ভিন্ন ভিন্ন হবে, সেক্ষেত্রে আমি কি করবো তাহলে? হ্যাঁ, সেক্ষেত্রে মনে করো আমরা এটা দেখি যে আমরা এটা কত নম্বর, 4 নম্বর দেখবো। কত নম্বর দেখলাম? 3 নম্বর দেখলাম। 4 নম্বর ডিবা আমরা ব্যবহার করি, অর্থাৎ এই ডিবা আমরা ব্যবহার করি 4 নম্বরটাতে, এইটাতে। প্রথমে আমরা এটাকে বর্ডার দিয়ে নিই, তাহলে তো বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কপি করে নিই, বর্ডার দিয়ে নিলাম। এখন আমরা সব ভিন্ন ভিন্ন বর্ডার দেবো, ঠিক আছে, মানে প্যাডিং দিব, একটাতেই ভিন্ন ভিন্ন। তাহলে এখানে মনে করি আমি লিখে দিলাম প্যাডিং টপ, এখানে লিখলাম হচ্ছে 40 পিক্সেল, ঠিক আছে। এরপর লিখলাম প্যাডিং রাইট কত পিক্সেল, এটাতে মনে করে লিখলাম হচ্ছে যে 100 পিক্সেল। তারপর লিখলাম প্যাডিং বটম, প্যাডিং বটম, এখানে লিখলাম মনে করো 30 পিক্সেল, 30 px। এবং এবার লিখলাম প্যাডিং লেফট, প্যাডিং লেফট লিখলাম, এখানে লিখলাম মনে করো 200 পিক্সেল। আচ্ছা 200 না লিখি, এখানে 100 পিক্সেল দিই, বা 80 পিক্সেল দিলাম মনে করো, 80 px, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এই যে এটার চারিদিকেই দিলাম, উপরে দিলাম প্যাডিং ডানে, নিচে এবং বামে, কিন্তু সমান প্যাডিং দিই নাই। কি করেছি আমরা, উপরে দিয়েছি 40 পিক্সেল প্যাডিং, আর ডান দিকে 100 পিক্সেল, নিচে দিয়েছি 30 পিক্সেল এবং বাম দিকে দিয়েছি 80 পিক্সেল। কারণ আমি এটা সেভ করলাম, সেভ করার পরে আমি রিলোড করলে দেখো কি হবে, তাহলে অটোমেটিক দেখো প্যাডিং পেয়ে গেছে। দেখো উপর দিকে কত পেয়েছে, এখানে এখান থেকে এই পর্যন্ত এখানে পেয়েছে 40 পিক্সেল। হ্যাঁ, এরপর ডান দিকে দিয়েছে কিন্তু 100 পিক্সেল, দেখো সবচেয়ে বেশি পেয়েছে প্যাডিং, এই যে ডান দিকে এলো বিষয় 100 পিক্সেল। তারপরে বাম নিচে পেয়েছে 30 পিক্সেল, এখান থেকে এই পর্যন্ত 30 পিক্সেল, কিন্তু উপর থেকে দেখো 40 পিক্সেল, অনেক বেশি বেশি দেখাচ্ছে এখান থেকে পর্যন্ত, বাট এখান থেকে 30 পিক্সেল এই জন্য কম দেখাচ্ছে। বাম দিকে কত দিয়েছি দেখো, 80 পিক্সেল। আমি যদি এখানে ক্লিক করে দেখতে চাই, এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই সবগুলো পরে ডান দিকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে উপর দিকেও বেগুনি হয়ে বেগুনি কালার হয়তো দেখতে পাচ্ছ, যে উপর দিকে এখানে সর্বোচ্চ 40 পিক্সেল, ডান দিকে 100 পিক্সেল, এই যে এখান থেকে এই পর্যন্ত 100 পিক্সেল নিয়েছে, এবং এইখান থেকে এই পর্যন্ত নিয়েছে 30 পিক্সেল, আর এইখান থেকে লেখা পর্যন্ত নিয়েছে কত, 80 পিক্সেল, দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাদের হচ্ছে একটা বিষয় তোমার দেখাই, আমরা যখন শর্ট হ্যান্ডে লিখবো তখন আমরা এই বারবার লেখার দরকার নেই, এই কথাটা বারবার লিখতেছি, ঠিক আছে। দেখো আমি এই একই জিনিস এখানে কপি করলাম, এখানে কপি করলাম, কপি করে 5 নম্বরে দিলাম, তাহলে 5 নাম্বার কি হবে, একই জিনিস দেখাবে। দেখো 5টা, অর্থাৎ এইটাতে 5 নাম্বার কোন দিয়েছি, এখানে রিলোড করলাম, তাহলে দেখো 5 নাম্বার এটা কিন্তু সমান সমান হচ্ছে, দেখো এই যে এটুকু, এই বক্সটা এবং এই বক্সটা সমান সমান হয়ে গেছে, মানে কি চারিদিকে সমান নিয়েছে, এটা একইভাবে, কারণ একই জিনিস দিয়েছি, তাই না। এখন দেখো আমি যদি ইয়ে করি, এখানে
শর্ট হ্যান্ড ব্যবহার করতেছি, যে বারবার আমরা প্যাডিং টপ লিখবো না, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং রাইট লেফট লিখবো না, ঠিক আছে? আমরা ঠিক গত ক্লাসের মধ্যে শিখিয়েছিলাম ওই যে মার্জিনের ক্ষেত্রে ঠিক ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ওইভাবে আমরা এখানে সবগুলো কেটে দিব, কেটে দিয়ে একটা শুধু ব্যবহার করবো। দেখো শুধু একটা প্যাডিং লিখলাম, প্যাডিং লিখে এইভাবে লিখিয়ে দিব। প্রথম কাজ 40 পিক্সেল, এটা আমরা এখান থেকে কাট করলাম, 40 পিক্সেল কেটে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্যাডিং টপ হলো, ঠিক আছে? তারপরে প্যাডিং রাইট, তাহলে পরেরটা আবার কাটলাম আমি, পরেরটা প্যাডিং রাইট এখানে বসিয়ে দিলাম, এটা কিন্তু প্যাডিং রাইট। প্রথমটা সবসময় কি হবে? প্যাডিং টপ হবে, তারপরেরটা হবে প্যাডিং রাইট, তারপরেরটা কাটলাম, কেটে এখানে স্পেস দিয়ে বসিয়ে দিলাম, তারপরটা প্যাডিং বটম, তারপরটা আবার কাটলাম এখান থেকে, কেটে বসিয়ে দিলাম, তাহলে এটা হবে প্যাডিং লেফট। এরপর এগুলো সবগুলো কেটে দিলাম। আচ্ছা, এখন দেখো অটোমেটিক্যালি এখানে যা লেখা আছে, দেখো এখানে যা লেখা আছে উপরে যা লেখা ছিল এটা কিন্তু একই জিনিস লিখলাম, ঠিক আছে? এটা প্যাডিং টপ লেখা আছে, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট, অর্থাৎ ডিটেলস লিখেছি। এই ডিটেলস লেখা এত লেখা না লিখে আমরা এক লাইনে লিখতে পারি এইভাবে, শুধু প্যাডিং লিখে দিয়ে যদি এই মানগুলো এভাবে দিয়ে দিই, প্রথম মানটা কি বোঝাবে? উপরে বোঝাবে, টপ, প্যাডিং টপ বোঝাবে, তারপরটা প্যাডিং রাইট বোঝাবে, ডান দিকের প্যাডিং, তারপরটা বুঝবে প্যাডিং বটম, নিচের দিকের প্যাডিং, আর তারপরটা প্যাডিং লেফট অর্থাৎ বামের দিকে বোঝাবে। তাহলে আমরা দেখি সেভ করে দেখি, এটা সেভ করলাম, এখন রিলোড করি তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, মানে একই কাজ করবে। রিলোড করে দেখো, এই দেখো বক্সের কোনো পরিবর্তন হয়েছে কি? হয় নাই। আগে যখন এইরকম ছিল তখন যেরকম আছে আমরা এক লাইনে লিখলেও একইভাবে কাজ আছে, ঠিক আছে? একইভাবে কি হচ্ছে? কাজ করছে এখানে। এখন একটা বিষয় দেখো, এখানে যদি আমি কি করি, দুইটা ব্যবহার করি, আমরা দেখলাম উপর দিকে দেখেছি যে আমি একটা যখন ব্যবহার করছি এখানে চারিদিকে নিচ্ছে, অর্থাৎ যে প্যাডিং আমরা একটা ব্যবহার করি তাহলে কি হচ্ছে, আমার একটা প্যাডিং কি হচ্ছে চারিদিকে সমানভাবে নিয়েছি, ঠিক আছে? একটা প্যাডিং ব্যবহার করেছি, এইটা না প্যাডিং, এতে প্যাডিং টপ। আর শুধু প্যাডিং ব্যবহার যদি করি তাহলে একটা ব্যবহার করলে চারিদিকে নিচ্ছে। যেমন আমরা ধরো এখানে গিয়ে আমি এই বর্ডারটা নিয়ে নিই, আচ্ছা আমরা 7 এ গেলাম, এটা থাক, 6 নাম্বারটা থাক, 6 নাম্বার অন্য বিষয় দেখাবো। আমি 7 নাম্বারে গেলাম, অর্থাৎ আমি এই দুটো লেখা ছেড়ে 7 নাম্বারে গেলাম, এটাতে আসলাম। আচ্ছা, এখন দেখো এখানে আমি কি করি, একটা দেখে নিই, একটা লিখুন শুধু প্যাডিং, সরি এখানে প্যাডিং এখানে লিখে আমি লিখলাম 20 পিক্সেল, 20 px লিখে দিলাম। তাহলে এখন কি হবে? তাহলে দেখো, তাহলে এই একটার কারণে চারিদিকে প্যাডিং নিয়ে এলো, এই যে 20 পিক্সেল করে, উপরে 20 পিক্সেল, বামে 20 পিক্সেল, নিচে এবং ডানে একটাই চারিদিকে নিয়ে নিয়েছে, টপ, রাইট, বটম এবং লেফট নিয়ে এসছে। আর যদি দুইটা ব্যবহার করি তাহলে কি হয় দেখো, আমি এটা কপি করলাম, এখানে কপি করে এখানে 8 নাম্বারে দিলাম, এখানে 20 পিক্সেল দিলাম আর এখানে দিলাম 30 পিক্সেল। তাহলে এখানে কি হবে দেখো, প্রথমটা কিন্তু উপরে নিচে নিবে, এখানে প্যাডিং লেখা করে দিয়েছি, দুটো ব্যবহার করেছি, তাহলে এখানে ঘড়ির কাঁটার দিক ঘুরবে, প্রথমটা উপরে নিচে নিবে, পরেরটা ডানে বামে নিবে। সেভ করলাম 8 নাম্বারে, দেখো এই যে 8 নাম্বার, প্রথমটা দেখো একটু ছোট বড় করে তাহলে ভালো বুঝতে পারবা, পরেরটা আমি একটু বেশি করে দিই, এটা 50 পিক্সেল দিলাম। আচ্ছা, এখন দেখো আমি যদি এখানে রাইট ক্লিক করি তাহলে দেখতে পাই যে দেখো উপর দিকে নিয়েছে কত, 20 পিক্সেল, মানে উপর থেকে নিচে নিয়েছে 20 পিক্সেল, আর ডান থেকে বামে নিয়েছে 50 পিক্সেল করে, অর্থাৎ এই ডানে 50 পিক্সেল নিয়েছে, ঠিক আছে? এল বিষয়। আর যদি 3টা মান ব্যবহার করি তাহলে 9 নম্বরে যে আমরা 3টা মান ব্যবহার করি, এখানে 3টা মান ব্যবহার করলাম, তাহলে কি দেখাবে? ধরো এখানে আগের মতোই 20 50 থাকলো, এটা মনে করবো ব্যবহার করলাম আমি হচ্ছে 60 পিক্সেল। তাহলে দেখো প্রথমটা টপ নিবে, প্রথমটা টপেরটা নিবে, ঠিক আছে? পরেরটা হচ্ছে রাইট, ডান দিকে নিবে, তারপরটা হচ্ছে বটম, নিচের দিকে নিবে। রিলোড করলে তাই দেখতে পাবো, এই যে ঠিক আছে, যে নিচের দিকে উপরে নিয়েছে, এটা ডান দিকে, নিচে এবং বাম দিকে নিয়েছে, এই হলো বিষয়।
তাহলে দেখো যেটা আলোচনা করছিলাম, তাহলে আমরা এখানে 3টা দিলাম, ঠিক আছে। এটা উপর দিকে বোঝাচ্ছে, এটা ডান দিকে, এটা হচ্ছে যে নিচের দিকে, ঠিক আমি যা বুঝিয়েছিলাম তোমাদের ওইভাবে আর কি। 4টা দিলে বুঝতে পারছো, এখানে 4টা ব্যবহার করি, তাহলে কি হবে, তাহলে এখানে 3টা আছে, আমি আরেকটা ব্যবহার করলাম 4 নাম্বারটা, এটা দিলাম মনে করো 200 পিক্সেল, সেভ করলাম। এটা 10 নাম্বারটা লাস্টেরটা, তাহলে দেখো এটা কি হয়েছে, মাঝখানে চলে এসেছে একবার। আচ্ছা এখানে দেওয়া হয় নাই, একটা প্যাডিং দিই, তার বর্ডার দিই, তাহলে ভালো বুঝতে পারবা। এখানে রিলোড করলাম, এখন দেখো তাহলে কি হচ্ছে, ইনস্পেক্ট করে দেখাই তোমাদের। এখানে হচ্ছে উপর দিকে কতখানি, উপর দিকে দেখাচ্ছে তোমার 20 পিক্সেল, দেখো। তারপরে পরেরটা কত, 50 পিক্সেল, দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ পরেরটা 50 পিক্সেল, অর্থাৎ এটাকে ডান দিক থেকে নিয়েছে। তারপরটা 60 পিক্সেল, অর্থাৎ বটম, তার সবচেয়ে বেশি নিয়েছে এই, না নিচের দিকে নিয়েছে 60 পিক্সেল, ঠিক আছে। আর সবচেয়ে বেশি নিয়েছে বাম থেকে ডান দিকে 200 পিক্সেল, তবে এখান থেকে জায়গায় এই পর্যন্ত সবচেয়ে বেশি 200 পিক্সেল নিয়েছে। তো এইভাবে আমরা কি 4টা প্রপার্টির মাধ্যমে ব্যবহার করতে পারি, যাকে শর্ট হ্যান্ড প্রপার্টি। অর্থাৎ আমরা এইভাবে যদি সব একসাথে না লিখে, মানে ডিটেলস না লিখে, আমরা এইভাবে লিখতে পারি, এই হলো বিষয়। আচ্ছা তাহলে এটা তোমাদের শেষ। জাস্ট একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এটা দেখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে যে ইনহেরিটেন্ট প্রপার্টি, ঠিক আছে। ইনহেরিটেন্ট মানে হচ্ছে, ভাবছিলাম এরকম, ধরো আমাদের এখানে একটা ডিপ ছিল, এই দেখো ডিপ 6 ছিল, তোমার কত ক্লাসে দেখিয়েছিলাম, যেখানে কি করেছিলাম আমরা, এখানে একটা কিছু লেখা ছিল আর তার ভিতরে H2 নিয়েছিলাম। ডিপ 6কে আমরা যেটা দিব অটোমেটিক্যালি, আমরা ইনহেরিটেন্ট লিখি, তাহলে এটাও পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি একটু। ধরো এখানে আমরা ডিপ 6 কোনটা দিলাম, মনে করো যে এটাই ব্যবহার করলাম আমি, এইটাই ব্যবহার করলাম, এই 5-5এরটাই ব্যবহার করলাম, 5এরটাই মনে করো ডিপ 6 কে দিলাম। এখন তাহলে কি হবে, ডিপ 6 H2 সেটা পাবে, ধরো আমি এটাকে দিলাম। আচ্ছা এবার আমি রিলোড করি আগে, এটা কোথায় আছে, এই যে এখানে দিই না এটা। এখন দেখো এই যে মানটা আমরা ব্যবহার করছি এখানে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে কি করি, ইনহেরিটেন্ট লিখে দিই, এখানে লিখলাম প্যাডিং ইনহেরিয়েট, লিখে দিলাম ইনহেরিয়েট, ঠিক আছে। তাহলে কি হবে, অটোমেটিক্যালি এটার প্যাডিং অটোমেটিক্যালি কি পেবে, এটা পেয়ে যাবে এটা, ঠিক আছে। আমি রিলোড করলাম, তাহলে দেখো অটোমেটিক্যালি সেটা প্যাডিং পেয়ে গেছে, কিন্তু আগে এরকম ছিল না, এটা অটোমেটিক প্যাডিং পেয়েছে। কার প্যাডিং পেয়েছে, এর প্যাডিংটা পেয়ে গেছে। এর যে উপরে প্যাডিংটা দেওয়া আছে চারিদিকে, এই ডিপ 6 এর প্যাডিং এটা পেয়ে গেছে ইনহেরিটেড রাখার কারণে। এটা তোমার ডিটেলস বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তো এরপর তোমার যখন হাইট যখন শেখাবো, হাইটের সাথে কিভাবে মার্জিন প্যাডিং সমন্বয় করতে হয়, সমন্বয় করে ব্যবহার করতে, এটা তোমাকে দেখিয়ে দিব। হ্যাঁ, তো পরবর্তী যখন ক্লাস নেব, হাইট বিষয়ে তোমার ডিটেলস জানতে হবে। হাইট উইড খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো হাইট এবং উইডের সাথে প্যাডিং এবং মার্জিন সমন্বয় করতে হয়, এটা খুবই জানা দরকার। মানে নেক্সট পরবর্তী ক্লাসগুলোতে শিখিয়ে দিব হাইট এবং উইডের ব্যবহার, উইড ইউজেস, প্রপার্টিস ইউজেস, এর বিষয়। তো এই হাইটের সাথে এবং উইডের সাথে কিভাবে এই যে প্যাডিংটা সমন্বয় করতে হয়, প্যাডিং এবং মার্জিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাডিং কীভাবে সমন্বয় করতে হয়, তুমি ব্যালেন্স কীভাবে করবা, যদি ব্যালেন্স না করতে পারো, সঠিকভাবে যদি না বুঝতে পারো যে হাইটের সাথে উইডের সাথে দেখাচ্ছে প্যাডিংটা ব্যালেন্স করতে হয়, মানে সমন্বয় করতে হয়, যদি তুমি না বুঝো তাহলে কিন্তু কী হবে, ডিজাইনটা ভেঙে যাবে এবং মিলাতে পারবে না, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে তোমাদের কীভাবে ব্যালেন্স করতে হয় হাইট এবং উইডকে একসাথে, প্যাডিং এবং মার্জিনের সাথে, এগুলো তোমাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এই হলো বিষয়। তো আজকে তোমাদের হচ্ছে যে মানে প্যাডিংয়ের ক্লাস এ পর্যন্তই।